সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিকের সাজেশন অনুসারে আমরা আন্তর্জাতিক কবিতা পড়তে যাওয়া এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি থেকে যে প্রশ্নগুলো একটু দেখে নেব। আগামী বছর যে প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব বহন করছে, পরীক্ষায় আসতে পারে, আজকের ক্লাসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব। আমরা তাহলে প্রথমে পড়তে জানি এমন এক মজুরের প্রশ্নের প্রথম প্রশ্নটি দেখে নিই। তোমাদের ইতিমধ্যেই এই কবিতাটি নিয়ে বিস্তৃত বিশ্লেষণধর্মী ক্লাস করে দিয়েছি, নিশ্চয়ই ক্লাসে ছিলে, দেখেছ। তা সত্ত্বেও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আমরা প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হলো, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়ামের পরিচয় দাও। উদ্ধৃত উক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এবার এই কবিতাটির প্রথম অংশটি কেমন হবে? আমরা প্রথম অংশ মানেই জানি উৎস নির্দেশ করব, সেখানে একই রকম ভাবে এখানে উৎস নির্দেশ করবে। প্রথমে কিভাবে লিখবে? কবি শঙ্খ ঘোষ অনুবাদিত, বেটল্ট ব্রেক্ট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। বাইজেন্টিয়াম ছিল পূর্ব রোমের রাজধানী। 657 খ্রিস্টপূর্বাব্দে এই নগরীর পত্তন হয়। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন এই নগরীর পত্তন করেন। ফলে এই বাইজেন্টিয়ামের নাম হয় কনস্ট্যান্টাইন বা কনস্ট্যান্টিনোপল তখন বলা হচ্ছে। তখন শিল্প, শিক্ষা, সংস্কৃতিতে এর স্বর্ণযুগ পৃথিবী খ্যাত ছিল। 1923 খ্রিস্টাব্দে এই নগরী আধুনিক তুর্কি রাষ্ট্র গড়ে ওঠে, এই নগরীতেই। কেমন? যাই হোক, সুতরাং এই অংশ থেকে তোমরা এই বাইজেন্টিয়ামের পরিচয় দাও প্রশ্নটি যদি আসে, বা উৎস নির্দেশ করে এর ঐতিহাসিক দিকটি উল্লেখ করো আসে, তাহলেও এই উত্তরটি লিপিবদ্ধ করবে। এটা 1 নম্বর মানের হতে পারে বা 2 হতে পারে, যাই হোক না কেন ঠিক এমনি ভাবেই লেখার চেষ্টা করো। এইবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি। 3 নম্বর মানে দ্বিতীয় প্রশ্নটি উদ্ধৃত উক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এইবার এই দ্বিতীয় অংশে যেটুকু আমরা দেখব, এই ফরম্যাটটি যে 3টে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, এই 3টে প্রশ্নের উত্তরেই সেম ফরম্যাট থাকবে। সুতরাং তোমাদের একটি প্রশ্নের এই উত্তর প্রস্তুত করে রাখলে তোমরা কিন্তু 3টে প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে লিখে নিতে পারবে। দ্বিতীয় প্রশ্নটি আছে, উদ্ধৃত উক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। তাহলে কবি কি বোঝাতে চাইছেন? কবি দেখেছেন মেহনতি মানুষের ঘামের, রক্তের আর চোখের জলেই গড়ে ওঠে সমাজ ব্যবস্থার ভিত্তিপ্রস্তর। তাই সমস্ত শ্রমিক মজুর শ্রেণীর প্রান্তে দাঁড়িয়ে কবিতাটিতে কবি কিছু প্রশ্ন তুলেছেন। আসলে সেই প্রশ্নগুলোর মধ্যেই প্রকাশিত হয়েছে উত্তর। কবি মজুর বলতে স্থাপত্য শিল্পী, রাজমিস্ত্রি, দাস, সাধারণ শ্রমিক, এমনকি সৈন্যদেরও বুঝিয়েছেন, যারা একজন রাজাকে জয় প্রদান করবার জন্য যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেন। কিন্তু ইতিহাস তাদের কথা মনে রাখে না। সমস্ত মহান কর্মকাণ্ডের কৃতিত্ব লাভ করেন রাজা। মানব সভ্যতার অগ্রগতির পিছনে থাকা মূল কাণ্ডারি এই শ্রমিক শ্রেণী, তাই প্রতিক্ষণেই হয় অবহেলিত, প্রত্যাখ্যাত। প্রশ্নোদ্ধৃত উক্তিতে শ্রমিক শ্রেণীর সেই সংগুপ্ত যন্ত্রণার ক্ষরণকেই কবি প্রকাশ করেছেন। কেমন? এই অংশটি, এই দ্বিতীয় অংশটি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একই রকম ভাবে রাখবে। মূলত কবিতার মূল যে ভাব, সেই ভাবের নিরিখে দ্বিতীয় উত্তরটি গ্রথিত করতে হবে। সুতরাং এইভাবেই তোমরা লেখার চেষ্টা করো, এবং এক্ষেত্রে লক্ষ্য রাখবে অবশ্যই শব্দের সীমারেখা তা যেন অতিক্রম করে না যায়। কেমন? যাই হোক, আমরা এবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করি। দ্বিতীয় প্রশ্নে আমরা দেখে নেব, গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাধুনী তো ছিল, গল কারা? সিজারই বা কে? উদ্ধৃত উক্তিতে কোন ভাব প্রকাশ পেয়েছে? প্রথমে উৎস নির্দেশ করে দেবে, যেমন ভাবে বললাম। দ্বিতীয় অংশে আমরা গল কারা তা লিখব। গল কি লিখব? উত্তর ইতালির যুদ্ধপ্রিয় একটি উপজাতি ছিল গল। রোম দখল করে লুটপাট করে তারা। তাহলে রোম দখল করে বারবার তারা লুটপাট করত। গল বলতে প্রাচীনকালে পশ্চিম ইউরোপে অবস্থিত একটি ঐতিহাসিক অঞ্চলকে বোঝায়।
যেটি পূর্বে রাইন নদী ও আল্পস পর্বতমালা, দক্ষিণে ভূমধ্যসাগর ও পিরেনিজ পর্বতমালা এবং পশ্চিম ও উত্তরে আটলান্টিক মহাসাগর দিয়ে বেষ্টিত ছিল। বর্তমানকালে এর বেশিরভাগ অংশ নিয়ে ফ্রান্স রাষ্ট্রটি গড়ে উঠেছে বা গঠিত হয়েছে। ঠিক এইভাবে গল কারা সেটা লিখবে। এরপরে রয়েছে সিজার, তিনিই বাকি। সিজারকে রোম দখলকারী দক্ষ সেনাপতি, সুবক্তা, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি হলেন সিজার। শুধু সেনাপতি বললে হয়তো কম বলা হয়, আসলে জুলিয়াস সিজার ছিলেন প্রজাতন্ত্রের সম্রাট। যাই হোক, তোমরা এই অংশটি সিজার সম্পর্কে এভাবেই লিখো। মান হবে 1 + 1 + 3, 1+1+3। কেমন? এবার এর পরের অংশ, অর্থাৎ উদ্ধৃত উক্তিতে কোন মনোভাব প্রকাশ পেয়েছে। মনে রাখবে 3টে প্রশ্নেই কিন্তু আমরা একই প্রশ্ন রেখেছি। শেষ অংশটি উদ্ধৃত উক্তির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে। এক্ষেত্রেও তোমরা একই রকম ভাবে প্রথম প্রশ্নটির শেষ অংশে যেমন ভাবে লিখেছিলে বা দেখে নিয়েছো, ঠিক সেইভাবেই এখানেও দেখে নেবে। এই কবি দেখেছেন থেকে শুরু করে, মেহনতি মানুষের থেকে শুরু করে কবি প্রকাশ করেছেন, এই অংশটুকু একই রকম থাকবে। কারণ মূলত গোটা কবিতার অন্তর্নিহিত যে সুর, যে ভাববস্তু, যে সারবক্তা, তার উপরে নির্ভর করেই কিন্তু এই শেষ প্রশ্নটির উত্তর লিপিবদ্ধ হয়েছে। সুতরাং শেষ অংশটি এইভাবেই লিখবে। আশা রাখা যায় এই 3টি প্রশ্নের মধ্য থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকতে পারে এবং শেষ প্রশ্নটি অবশ্যই এভাবেই মোটামুটি আশা রাখা যায়। তৃতীয় প্রশ্নটি হিসেবে আমরা যেটি দেখব, 7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? কবি প্রশ্ন রেখেছেন। এই উক্তির পিছনে কোন ঐতিহাসিক তথ্য লুকিয়ে আছে। ঐতিহাসিক তথ্য মানে হলো দ্বিতীয় ফ্রেডারিক সম্পর্কে বলতে হবে, 7 বছরের যুদ্ধ সম্পর্কে বলতে হবে। উক্তিটির মর্মার্থ লেখো সেই একই রকম ভাবে দুটি প্রশ্নের শেষ অংশ যেমন ভাবে লিপিবদ্ধ করেছি, দেখে নিয়েছো, ঠিক সেইভাবে লিপিবদ্ধ করবে। 2+3 প্যাটার্নের। প্রথমে উৎস নির্দেশ করে নেবে। কবি শঙ্খ ঘোষ অনুবাদিত বের্টোল্ট ব্রেখট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে যেমন ভাবে বললাম। দ্বিতীয় অংশে দ্বিতীয় ফ্রেডারিক, তিনি প্রাশিয়ার রাজা ছিলেন। তার নেতৃত্ব জগৎ বিখ্যাত। ইউরোপে 1756 থেকে শুরু করে 1763 সাল থেকে প্রাশিয়া, হ্যানোভার এবং গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ফ্রান্স, রাশিয়া, সুইডেন, অস্ট্রিয়ার একটি জোটের মধ্যে 7 বছরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর তোমরা জানো এই 7 বছরের যুদ্ধে দ্বিতীয় ফ্রেডারিক, প্রাশিয়ার রাজা, তিনি তার বিচক্ষণতার সঙ্গে তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। এই প্রসঙ্গে তোমাদের একটু জানিয়ে রাখি, আমরা নবজাগরণের যুগ জানি। এবার এই নবজাগরণের যুগের ঠিক পরবর্তী সময় দ্বিতীয় ফ্রেডারিকের আবির্ভাব। নবজাগরণের ভাবনাকে মাথায় রেখে এই সময় দ্বিতীয় ফ্রেডারিকের মতো আরো দুজন ব্যক্তিত্ব, তারা নবজাগরণের এই সুরকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রদেশে তার ভাববস্তুকে প্রচারিত করবার একটা প্রচেষ্টা করেছিলেন। দ্বিতীয় ফ্রেডারিক কিন্তু তাদের মধ্যে অন্যতম। যাই হোক, এইবার শেষ অংশে তোমরা যেটা করবে, এই উক্তিটির মর্মার্থ, অর্থাৎ এই অংশটির দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিল নাকি অন্য কেউ ছিল, তাহলে অন্য কে ছিল? সেই মজুর ছিল, শ্রমিক শ্রেণীর মানুষ ছিল, মেহনতি শ্রেণীর মানুষ ছিল, কিংবা সেনা এবং সেনাপতি শ্রেণীর মানুষ ছিল। কবি তাদের কথা বলতে চাইলেন। তাহলে শেষ অংশ ওই দুটি প্রশ্নের শেষ অংশের মতন একই রকম ভাবে লিপিবদ্ধ করবে। শেষ অংশটি এইভাবেই হবে, দেখে নাও। কবি দেখেছেন মেহনতি মানুষের ঘামের, রক্তের আর চোখের জলেই গড়ে ওঠে সমাজ ব্যবস্থার ভিত্তিপ্রস্তর। লক্ষ্য করে দেখো, একই রকম ভাবে এই অংশটিও লিপিবদ্ধ করেছি। তোমরা এইভাবেই শেষ অংশটি লিপিবদ্ধ করার চেষ্টা করো। 3টি প্রশ্ন, কিন্তু মোটামুটি ভাবে এই অংশটা 3টির ক্ষেত্রেই এক। তাই এই অংশটা প্রস্তুত রাখলেই বাদ বাকি অংশ কিন্তু খুব সহজেই মনে থাকবে। যাই হোক, আশা করা যায় আগামী বছরের আন্তর্জাতিক কবিতা থেকে যে প্রশ্নটি আসবে এই 3টে থেকে হয়তো থাকতে পারে। প্রস্তুত রেখো, বা এই ভাববস্তুটি তোমাদের মনে থাকলে যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা করতে সমর্থ হবে। যদি প্রশ্ন আসে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির মূল ভাববস্তু বিশ্লেষণ করো, তাহলে কিন্তু তোমরা এই অংশটি থেকেই এই উত্তরটি পেয়ে যেতে পারো। কবি দেখেছেন থেকে শুরু করে এই পর্যন্ত এই অংশটির মধ্যে কবিতার মূল সুর লিপিবদ্ধ করা আছে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই অংশটি রেডি করে রাখলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে এই কবিতাটি থেকে। যাই হোক,
সকলকে ধন্যবাদ। ক্লাসের সঙ্গে জুড়ে থাকো এভাবেই এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো।